ছাত্র শিবির কি করেছে এটা মোটামুটি বাংলাদেশের আপামর মানুষ জানে, সবার মুখোমুখি আছে। ছাত্রদল আসলে এই আন্দোলনে ছিল না আমি এটাও বলবো না, ছাত্রদল অবশ্যই ছিল। শুধু ছাত্রদল না, আমি আগেই বলেছি যে সকল সংগঠন এখানে ছিল। ছাত্র শিবির আসলে জুলাইয়ে কি করছে, ছাত্র শিবির যে 9 দফাটা কথা আছে, এই 9 দফাটা কে করছে এটা আপনি দেখবেন যে এটার পিছনের কারিগর হচ্ছে ছাত্র শিবির। এটা ইতিমধ্যে প্রকাশ। এই সমন্বয়ক 65 জন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, এটা কারা করছে? এটার পিছনে আসলে হাতিয়ারটা কারা? সারা বাংলাদেশে আসলে যে সমন্বয় হয়েছে, আমি যদি বলি এখন যে আসলে কারা এই তালিকাটা কালেক্ট করছে, কারা এটাকে উদ্বুদ্ধ করছে, কারা এটাকে ছড়িয়ে দিয়েছে। শহীদ মিনারের এক দফার নেপথ্যেও কি ছাত্র শিবির? আপনি দেখবেন সকল মেকানিজমে শহীদ মিনারে আপনার এক দফা বলবে না এরকম একটা গ্রুপ ওখানে হাজির হয়েছিল। ছাত্র শিবিরের একটা প্ল্যান ছিল, তারা যেন এই এক দফার বিরুদ্ধে যদি কেউ আলাপ দেয় তাহলে তাকে কিভাবে সাইড করতে হবে, ছাত্র শিবির সেই প্ল্যানটা ওখানে নিয়েও ওই সময় গিয়েছিল। তো এইভাবে করে আপনি এই আন্দোলনের প্রতিটা বাঁকে আপনি ছাত্র শিবিরের অবদানকে আপনি অস্বীকৃতি করার সুযোগ নেই। আপনি শুধু তাই নয়, এই যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া আন্দোলনটা, যখন ফ্যাসিস্ট সরকার যখন ইন্টারনেট অফ করে দিল, তখন ছাত্র শিবিরের দায়িত্বশীলরা যাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব ছিল, তারা ইন্ডিয়ার বর্ডারে যে ইন্ডিয়ান সিম নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এভাবে করে ছাত্র শিবির প্রতিদিন আমরা যেটা করতাম যে কোনো আমি যদি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি, যে এই আন্দোলনে তৎকালীন সময় আমার দায়িত্ব ছিল ছাত্র আন্দোলন সম্পাদক দায়িত্ব থাকাকালীন সময়ে জুলাইয়ের শুরু থেকে এই আন্দোলনের আমাদের বিভাগেরই দায়িত্ব ছিল সারা বাংলাদেশে আন্দোলনটা চালিয়ে নেওয়ার। 16 তারিখে আমরা এই আন্দোলনটা আমাদের কিছু বিভাগে বিভক্ত করা হয়। ঢাকাকে আমরা কয়েকটা সেক্টরে বিভাগ করি, প্রায় 9টা সেক্টরে আমরা ঢাকাকে ভাগ করে নিই, এবং প্রত্যেক সেক্টরের জন্য একজন করে সমন্বয়ক দেওয়া হয়, একজন করে সহকারী সমন্বয়ক দেওয়া হয়। এবং সে আলোকে আমরা এই ঢাকার আন্দোলনটাকে যেন প্রত্যেকটা অলিগলিতে যেন আন্দোলনে যেন ঝাঁপিয়ে পড়ে শিক্ষার্থী, সে ব্যবস্থা আমরা করি। সেখানে লজিস্টিক সাপোর্ট সেগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করি। আমরা প্রতিদিন সিদ্ধান্তটা এভাবে নিতাম যে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা এই সময়টার মধ্যে আমরা একটা প্রতিদিন অনলাইনে মিটিং করতাম। সেই মিটিংয়ে আমরা যেটা করতাম যে আগামী দিন কি কর্মসূচি হবে, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ, আমরা ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করার জন্য আমাদের একজন দায়িত্ব ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ অন্যান্য যে সংগঠন আছে, যারা সমন্বয়ক আছে, সামনে নেতৃত্ব দিচ্ছে, তাদের চিন্তাগুলো, সাবেকদের কিছু চিন্তাগুলো। এরপরে বিদেশি থেকে, দেশের বাইরেও অনেক ভাইরা ছিল এদেশের মানুষ, তারা সেখান থেকে কিছু পরামর্শ দিত। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন অঙ্গন থেকে যে পরামর্শগুলো আসতো, দেন এটাকে আমরা কাস্টমাইজ করে কি সিদ্ধান্ত নেওয়া যায় এটা একটা মিটিং করে দেন দেখা যাচ্ছে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে ওই কর্মসূচিটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। আমরা এভাবে করে আমরা একটা আলোচনা ছিল যে ছাত্র শিবিরের কেউ ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে রাজনীতি করেছে, কিংবা যাদেরকে পরবর্তীতে গুপ্ত সুপ্তের যে আলোচনা আসছে, এই প্রক্রিয়াটা কি আপনাদের আন্দোলনকে বেগবান করার জন্য কিংবা তথ্য সরবরাহের ক্ষেত্রে বেশ সহযোগিতা করেছে কিনা তখনকার সময়? ছাত্র শিবির ছাত্রলীগের সাথে আপনি যদি দেখেন, এটা তো জাস্ট একটা ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা নিউ একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য এই আলাপটা নিয়ে আসে। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের একটা ডকুমেন্টারি আছে, একটা মানবাধিকার সংগঠন এটা পাবলিশ করেছেন, যে ছাত্র শিবির 2009 থেকে 2024 পর্যন্ত কেমন আসলে নির্যাতনের শিকার হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছিল। ছাত্র শিবির 66,240 জন সেখানে গ্রেপ্তার হয়েছে। ছাত্র শিবিরের জনশক্তি। মোট আসামি কত ছিল? সেখানে হচ্ছে মোট আসামি ছিল হচ্ছে 1,53,312 জন। কতজনকে রিমান্ডে নেওয়া হয়েছিল? 19,722 জনকে। রিমান্ডে কতদিন ছিল তারা? 29,971 জন। কতটি মামলা দেওয়া হয়েছিল? আপনার মামলা দেওয়া হয়েছিল 18,035টা। কতজন মানুষ আমাদের আহত হয়েছিল? ছাত্র শিবিরের জনশক্তি 31,715 জন ভাই আহত হয়েছিল। পঙ্গুত্ব বরণ করে আছে কতজন? 324 জন। শাহাদাত বরণ করছে কতজন? 103 জন। মোট গুম হয়েছে কতজন?
255 জন। বর্তমানে এখন রানিং গুম আছে কয়জন? এখনো 7 জন ভাই আমাদের গুম আছে। ছাত্র শিবির এত মানে নির্যাতনের পরেও ছাত্র শিবির ছাত্রলীগের সাথে এলাই করে চলবে, এটা তো কোনো সুযোগ নাই। তাদেরকে বের এবং করার জন্য আপনি যদি দেখেন ছাত্র শিবির কি করছে, এখন গুম করলো কারা? না, এটা তো এখন গুম না, এটা তৎকালীন সময়ের গুম। মানে তাদেরকে এখন পাওয়া যাচ্ছে না কেন? মানে এটার তথ্য তো আমরা প্রশাসন দিতে পারছে না, কেউ জানাইতে পারছে না। এটা আমরা ইন্টিমের সময় আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, কোনো তথ্য দিতে পারে না তারা। এখন কেউ তো এটা লায়াবিলিটি কেউ নিচ্ছে না বা জানাতে এখন তো পারছে না। ধরেন জামাত বিরোধী দলে রাষ্ট্রের একটা প্রভাব বিস্তার করার একটি জায়গা তৈরি হয়েছে, বলার জায়গা তৈরি হয়েছে। এখন কেন এটি বের করা যাচ্ছে না কিংবা কেউ তথ্য দিতে পারছে না? এখন তো আর ফেসিস্ট কেউ নেই যে ওই জায়গাগুলোতে গোপন রাখার একটি সুযোগ রয়েছে। এটা হচ্ছে তৎকালীন সময় যারা প্রশাসন তাকে যে তুলে নিয়ে গেছে প্রশাসনের নামে, এখন তো প্রশাসন বলছে যে আমরা এটা তুলে নিচ্ছে না, এই জায়গা থেকে নিচ্ছে না। আমাদের যদি দেখেন যে ওয়ালিউল্লাহ ভাই, মুকাদ্দাস ভাই, হাফেজ জাকির ভাই, জয়নুল আবেদিন ভাই, কামরুজ্জামান ভাই, তারা এখনো গুম আছে। আমরা এখনো আমরা জানি না আসলে তারা বেঁচে আছেন কি বেঁচে নাই, এটা আসলে আমরা জানি না। ছাত্র শিবিরকে প্রতিটা ক্যাম্পাসে এত বেশি নির্যাতন করছে, শুধু তাই নয়, ছাত্র শিবিরের নামে অনেক ভাইকে হত্যা করছে। আপনার আবরার হত্যায় বাংলাদেশের একটা অন্যতম কি বলা যায় যে ব্যাপকভাবে নির্যাতন এবং অমানবিক নির্যাতনের একটা শিকার হচ্ছে শহীদ আবরার। তাকে হত্যা করছে কিসের কারণে? ছাত্র শিবিরের নামে ট্যাগ দিয়ে। ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আপনি দেখেন একজন অমুসলিমকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে তাকে বিশ্বজিৎকে হত্যা করা হয়। এভাবে করে ছাত্র শিবিরকে তারা এমন একটা এমন একটা বস্তুতে রূপান্তরিত করেছিল, হত্যাযোগ্য একটা প্রাণীতে রূপান্তরিত করেছিল।